আপনারা এই ক্রেডিটের জন্য এলিজিবল হইতে পারেন, আমরা এলিজিবিলিটি ডিসকাশন করব। $26,000 যে রিটেনশন ক্রেডিট, এটা কি আইআরএস কর্তৃক বন্ধ আছে বা থাকলে কবে খোলা হবে? আপনারা যদি এটার জন্য এলিজিবল থেকে থাকেন, কন্টিনিউ টু অ্যাপ্লাই, না প্রবলেম, অসুবিধা নাই। এলিজিবিলিটির জন্য আপনার দুইটা অপশন আছে, রাইট? দুইটা অপশনের মধ্যে যদি একটাতে যদি অ্যাপ্রুভ হন, ইউ আর গুড টু অ্যাপ্লাই। $26,000 যে রিটেনশন ক্রেডিট, এটা কি আইআরএস কর্তৃক বন্ধ আছে বা থাকলে কবে খোলা হবে? বা এক্ষেত্রে আরও কিছু প্রশ্ন আসে যে আমি যদি রিটেনশন ক্রেডিট আমি নেই এবং আমি যদি এলিজিবলও হই, তাহলে এটা কি আইআরএস কর্তৃক আবার এটা কোনো রিস্ক আছে কিনা অডিট করার? এক। দুই নম্বর যে প্রশ্নটি হাতে, যে অনেক থার্ড পার্টি বা ভেন্ডার আছে যারা হয়তো আমাকে ফোন করে বলছে যে আপনি এটা এলিজিবল, আপনি এটা আবেদন করেন। সেক্ষেত্রে এই আবেদন করাটি কি আমার জন্য যৌক্তিক হবে, বা যদি করে থাকে আমি পরবর্তীতে কোনো অসুবিধার মধ্যে পড়বো কিনা? কারণ বাজারে এক্ষেত্রে অনেকগুলোই আমরা দেখি যে কিছু কিছু ক্ষেত্রে অনেকেই অনিয়ম করে থাকে, সেই দায়ে আমিও দায়ী হব কিনা? এই দুটো প্রশ্ন থাকলো, তারপরে তো অন্য প্রশ্ন আসবে। জনাব আব্দুল চৌধুরী। হ্যাঁ, সো আমি এমপ্লয়ি রিটেনশন ক্রেডিট, এই জিনিসটা খুবই হট টপিক। আপনারা অলরেডি যারা বিজনেস ওনার আছেন, আপনারা অলরেডি এটা জানার কথা। অলসো যারা এলিজিবল না, আপনারাও বোধহয় জেনে থাকতে পারেন, রাইট? সো আমরা শুরু করি। এই আইআরএস বর্তমানে এটা স্থগিত রাখছে, রাইট? কেন ওরা স্থগিত রাখছে কারণ হলে গিয়া ওরা বর্তমানে অলরেডি $230 বিলিয়ন ক্রেডিট অলরেডি ইস্যু করছে, রাইট? এই $230 বিলিয়ন ক্রেডিটটা কিন্তু ওদের বাজেটের অনেক বাইরে, রাইট? এখন দেখা গেছে যে কেন এত ক্রেডিট গেছে। এখন অনেক ভেন্ডর, থার্ড পার্টি কোম্পানি আছে যারা মার্কেটার, যারা আপনাকে কল দিবে, রাইট? আপনারা আসলে আপনারা এলিজিবল হতে পারেন, এক্স্যাক্টলি, রাইট? কল দিয়ে আপনাকে বলবে যে আপনারা এই ক্রেডিটের জন্য এলিজিবল, রাইট? এবং আপনারা এটার জন্য অ্যাপ্লাই করেন। ইয়েস, আপনারা এই ক্রেডিটের জন্য এলিজিবল হইতে পারেন, আমরা এলিজিবিলিটি ডিসকাশন করব। বাট অনেক সময় দেখা গেছে যে যারা আসলে এলিজিবল না, ওরাও কিন্তু এই লেটারটা পাচ্ছেন এবং ওরা অনেকভাবে ভুলবশতভাবে এই কোম্পানির মাধ্যমে ওরা ক্রেডিটটা আনার চেষ্টাও করতেছেন, রাইট? এখন যেহেতু অনেক অ্যাপ্লিকেশন গেছে আইআরএস এর কাছে এবং দেখা গেছে যে এই এমপ্লয়ি রিটেনশন ক্রেডিট নিয়ে অনেকের একটু এই আন্ডারস্ট্যান্ডিং এর, এই ক্রেডিটটা বোঝার একটু উইক পয়েন্ট আছে। এই কারণে বর্তমানে আইআরএস বন্ধ রাখছে এইটা, প্লাস সবাইকে দুইটা অপশন দিছে, রাইট? অপশনগুলো হলো গিয়া, ইয়াস, আপনারা যদি এটার জন্য এলিজিবল থেকে থাকেন, কন্টিনিউ টু অ্যাপ্লাই, না প্রবলেম, অসুবিধা নাই। এবং যারা ভুলবশতভাবে অ্যাপ্লিকেশনটা করছেন, আপনারা যদি এখনো ক্রেডিটটা পান নাই, আপনারা অ্যাপ্লিকেশনটা আপনারা উইথড্র করতে পারবেন এবং ওরা আপনাকে ইন দ্য নেক্সট কামিং মান্থস অপশন দিবে কিরকম উইথড্র করার জন্য। এবং আমি বলতেছি না যে আপনারা উইথড্র করেন, আইল কাম ব্যাক টু দিস। এবং সেকেন্ড অপশন হলে যারা অলরেডি ভুলবশতভাবে ক্রেডিটটা পাইছেন, আপনাদেরকে ওরা ইনস্টলমেন্ট এগ্রিমেন্টের মাধ্যমে ফেরত দেওয়ার অপশন দিবে। এখন বেসিক্যালি ওরা বলতেছে যে আমাদের আসলে অত এই ম্যান পাওয়ার নাই to figure out who's কারটা সঠিক, কারটা incorrect, right? ওই কারণে ওরা বলতেছে আপনারা come forward now and these are the options you have. এখন আপনারা যদি ক্রেডিটটা পেয়ে থাকেন, ইটস ওকে, নট এ বিগ ডিল। আপনার শুধু যেটা করা লাগবে যে আপনি শুধু এখন বুঝেন যে আসলে আপনারা ক্রেডিটটা পাওয়ার কথা ছিল কিনা না। যদি ক্রেডিটটা পাওয়ার কথা ছিল, আপনি অ্যাপ্লিকেশন করছেন, ক্রেডিট পাইছেন, নট এ বিগ ডিল, ডোন্ট ওয়ারি অ্যাবাউট এনিথিং। যদি অডিট হয়, আপনারা ইজিলি এটা ক্লিয়ার করতে পারবেন এবং আমি বলবো কিরকম ক্লিয়ার করা যায়, রাইট? সো এখন এমপ্লয়ি রিটেনশন ক্রেডিট জিনিসটা কি, রাইট? ইউ হ্যাভ থ্রি কোয়েশ্চেন্স। ওয়ান, আপনার কি W2 এমপ্লয়ি আছে কিনা? আপনার যদি W2 এমপ্লয়ি না থাকে, আপনারা এলিজিবল না। তার মানে যারা আগে সেলফ এমপ্লয়েড ভাবে PPP লোন পাইছেন, ইউ গাইজ আর নট এলিজিবল। এই ক্রেডিট পাইতে হলে আপনাদের 1099 হবে না, আপনার W2 এমপ্লয়ি থাকা লাগবে। অপশন এইটা গেল, রাইট? নাম্বার 2, এখানে অবভিয়াসলি একটা এই নাম্বার অফ এমপ্লয়িজ কোয়ালিফিকেশন আছে, যেটা 2020 এর জন্য 100 জনের নিচে থাকা লাগবে এমপ্লয়ি, 2021 এর জন্য 500 জনের নিচে থাকা লাগবে। উই নট গোনা গেট ইনটু অল দ্য ডিটেইলস, বাট সামারাইজ করে দিচ্ছি আপনাকে। সো এখন এলিজিবিলিটি কি, রাইট? এলিজিবিলিটির জন্য আপনার দুইটা অপশন আছে, রাইট? দুইটা অপশনের মধ্যে যদি একটাতে যদি অ্যাপ্রুভ হন, ইউ আর গুড টু অ্যাপ্লাই, রাইট? এখন প্রথম অপশনটা হইলে গিয়া যে আপনার কি রেভিনিউ ডাউন হয়েছিল কিনা না প্যান্ডেমিকের সময়, রাইট? প্যান্ডেমিক কখন হয়েছিল? মার্চের 13 তারিখ 2020 থ্রু সেপ্টেম্বর 21, 2021, রাইট? তার মানে বেসিক্যালি 3 কোয়ার্টার 2020 এবং 3 কোয়ার্টার 2021-এ। এবং স্টার্টআপ কোম্পানি যারা আছে, আপনারা 4th কোয়ার্টার অ্যাপ্লাই করতে পারবেন, বাট এগেন আইল কাম ব্যাক টু দ্যাট লেটার, রাইট? এখন যদি দেখা যায় এখন রেভিনিউ ডাউন কিরকম হয়েছে, রাইট? আপনার 2nd কোয়ার্টার 2020 কম্পেয়ার করবেন 2nd কোয়ার্টার 2019,
2020-তে যদি অ্যাটলিস্ট 50% ডাউন হয়ে থাকে আপনার রেভিনিউ, তাইলে আপনি এলিজিবল এই কোয়ার্টারের জন্য, এবং নেক্সট কোয়ার্টারের জন্য আপনি এলিজিবল স্টিল আনটিল ইয়োর রেভিনিউ কামস ব্যাক আপ টু $80,000, রাইট, আপ টু 80%, রাইট। তার মানে আপনার এই একটা এক্সাম্পল দেই রিয়েল কুইক, 2019-এ ধরেন আপনার রেভিনিউ ছিল $100,000, রাইট। 2020-র থার্ড কোয়ার্টারে হয়েছে, এবং কোয়ার্টারলি যেটা বলতেছি, থার্ড কোয়ার্টারে হয়েছে আপনার $49,000, রাইট। তার মানে আপনি অলরেডি এলিজিবল, এবং নেক্সট কোয়ার্টারে যদি আপনার স্টিল 70,000 হয়ে থাকে অথবা 60,000 হয়ে থাকে, তার মানে 80%-এর নিচে ইউর স্টিল অটোমেটিকলি কোয়ালিফাইড। ওকে, এখন 2021-এর জন্য আপনার 20% ডাউন থাকা লাগে। তার মানে 2021-এ আপনার একটু ইজি, 50% লাগবে না, 20% ডাউন থাকা লাগবে। ওকে, এখন অবভিয়াসলি প্যান্ডেমিকের সময় অনেক কোম্পানি প্রচুর রেভিনিউ হয়েছে, রাইট, কারণ ডিম্যান্ড বাড়ছিল, মানুষের হাতে পয়সা ছিল, এভরিবাডি স্পেন্ড মানি অ্যান্ড এভরিবাডি মেড মানি, রাইট। এই ক্ষেত্রে অনেকের রেভিনিউ আসলে ডাউন হয় নাই, ডিপেন্ডিং অন দ্য ইন্ডাস্ট্রি ইউর ইন, রাইট। ধরেন ট্যুরিজম ইন্ডাস্ট্রি অনেক হিট হয়েছে, আপনারা এলিজিবল বেসড অন রেভিনিউ। রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি হিট হয়েছে, এলিজিবল বেসড অন রেভিনিউ। হসপিটালিটি বিজনেসও হিট হয়েছে, রাইট। এখন আপনারা যারা অলরেডি লস অফ রেভিনিউতে আপনারা এলিজিবল, ইউ গাইজ আর ইন গুড শেপ। যদি অ্যাপ্লাই করে থাকেন, দ্যাটস ভেরি গুড। যদি অ্যাপ্লাই না করে থাকেন, ইউ শুড গো হেড অ্যান্ড অ্যাপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল, রাইট। এখন যাদের স্টিল এই রেভিনিউ ডাউন হয় নাই, ডাজ দিস মিন দ্যাট আপনি এলিজিবল না? নট নেসেসারিলি। এখন যারা সেকেন্ড এলিজিবিলিটিটা হইলে গিয়া, যদি নাম্বার ওয়ানে যদি আপনার না হয়, সেকেন্ডটা হইলে গিয়া আপনার বিজনেসে যদি কোভিডের লকডাউনের জন্য যদি বিজনেস ডিসরাপশন হয়ে থাকে, তাইলে আপনি এলিজিবল ফর দ্য টাইম আপনার বিজনেস ডিসরাপ্ট হয়েছিল। হোয়াট ডাজ দিস মিন? বিজনেস ডিসরাপশন হইলে গিয়া, প্যান্ডেমিকের সময় দেখা গেছে যে, যদি আমরা রিওয়াইন্ড করি, রাইট, প্যান্ডেমিকের 2000 মে মাসে গেলাম, রাইট, তখন আপনাদের সব কিছু বন্ধ ছিল, সবকিছু বন্ধ, এক্স্যাক্টলি। কেউ আপনার এই দোকান, অনলি এসেনশিয়াল বিজনেস ওপেন ছিল। ইভেন দেন আপনার দোকানগুলো অনেক সার্টেন টাইমে বন্ধ থাকা লাগতো, অথবা দোকানের ভিতরে আপনারা কেউ যাইতে পারতেন না, উইন্ডো সার্ভিস ছিল। দ্যাট স্টোর নাও ডিসরাপ্টেড বিকজ ওর এই দোকানের ভিতরে মানুষ আনতে পারতেছে না। রেস্টুরেন্ট আপনাদের শুধু ছিল আউটডোর সার্ভিস। এখন আপনার ওই কোয়ার্টারে যদি আপনার রেভিনিউ অনেক হাই হয়, বাট টেকনিক্যালি আপনার যদি ইনডোর সার্ভিসও থাকতো, আপনার কিন্তু রেভিনিউটা আরো একটু বেশি হতো। বাট বিকজ অফ দিস রিস্ট্রিকশন বাই দ্য স্টেট, you now become eligible during that time the restriction was in place. এখন রেস্ট্রিকশন কখন ছিল, রাইট? ধরেন আপনার মার্চের 13 তারিখ থেকে কন্টিনিউ আস্তে আস্তে, রাইট, আপনার ডিসেম্বরে যদি আমরা যাই, তখন আপনার আই থিঙ্ক 50% or 75% ক্যাপাসিটি ছিল। বাট আলটিমেটলি আপনার জুলাইয়ের 1 তারিখ 2021-এ এভরিথিং তখন নর্মালে গেছে, রাইট? সো এখন আপনারা কেয়ারফুলি দেখবেন আপনারা কোন ইন্ডাস্ট্রিতে আছেন, এবং আপনারা দেখবেন যে আপনার যেখানে আপনারা ব্যবসাটা করতেছেন ওইখানে কি রিস্ট্রিকশন ছিল, এবং ওই রিস্ট্রিকশনের জন্য আপনি কি এলিজিবল হইতে পারেন কিনা না। অবভিয়াসলি একজন দক্ষ মানুষের সাথে আপনারা কথা বলবেন, এন্ড যদি আপনাদের এই প্রুফ থাকে যে আপনি আসলেই এফেক্ট হয়েছেন, দেন গো হেড এন্ড অ্যাপ্লাই, রাইট? রিমেম্বার, এখন সব স্টেটে কিন্তু রিস্ট্রিকশন ছিল না। ধরেন মোস্টলি ডেমোক্রেটিক স্টেটগুলোতে অনেক রিস্ট্রিকশন ছিল, বাট আপনারা যদি মনে থাকেন কিনা অনেক প্রটেস্ট হয়েছিল অন্যান্য স্টেটে পুরো স্টেট খোলার জন্য, রাইট? সো ডিপেন্ডিং অন কোন কাউন্ট্রিতে আপনারা আছেন, আপনারা এলিজিবল থাকতে পারেন, রাইট? সো দিস ইজ দ্য এলিজিবিলিটি। নাম্বার 2, হোয়াট ইজ দ্য ক্রেডিট? এখন এই $26,000 যে এই ক্রেডিটটা কীরকম, এই নাম্বারটা কীরকম আসে, রাইট? আপনারা সবসময় এইটার নাম্বারটা দেখছেন, মার্কেটাররাও এরকম প্রমোট করে, রাইট? বেসিক্যালি সিম্পল ক্যালকুলেশন। আপনার 2020-তে গভর্নমেন্ট বলছে যে তোমার যদি কোনো এমপ্লয়ি থাকে, আমি তোমাকে ওই এমপ্লয়ির জন্য 50% দিব অন $10,000 অফ স্যালারি। তার মানে একজন এমপ্লয়িকে যদি আপনি $15,000 দিয়ে থাকেন, ওই প্যান্ডেমিকের 2020 আমরা কথা বলতেছি, যদি 15,000 দিয়ে থাকেন, ওই এমপ্লয়ির উপরে ওরা 10,000-এর পর্যন্ত আপনাকে 50%, তার মানে $5,000 ফেরত দিবে। ওকে যদি আপনি 4,000 টাকা দিয়ে থাকেন, তাহলে 50% 2,000 টাকা দেবেন, রাইট? পার এমপ্লয়ি, এখানে গেল 5,000, রাইট? এখন ওই সেম এমপ্লয়ি আপনার 2021-এও কাজ করতেছেন, ঠিক আছে? এখন 2021-এ ক্রেডিটটা কিন্তু আরো বেশি। ওরা বলছে, IRS বলছে, তোমাকে আমরা 70% অন 10,000 দিব ইচ কোয়ার্টার ফর 3 কোয়ার্টার্স। তার মানে ফার্স্ট কোয়ার্টারে আপনি 7,000 পাবেন, সেকেন্ড কোয়ার্টার 7,000, থার্ড কোয়ার্টার 7,000, এখানে গেল 7 × 21, রাইট? এখন 21 আর আগের বছরে 5, $26,000। এই হলে কি আপনার ক্যালকুলেশন, এক্স্যাক্টলি, রাইট? সো দিস ইজ দ্য ক্যালকুলেশন। আপনার যদি এখন 10 জন এমপ্লয়ি থাকতে পারে, দ্যাটস মাল্টিপ্লাইড বাই 10। সো এখন
অরিজিনালি যখন এই রুলটা বেরোয়ছিল, এটা কিন্তু ওই প্রথম এই কোভিড ফান্ডিং যেটা ছিল ওইটাতেও ছিল, কিন্তু তখনের রুলে ছিল যে যদি আপনারা পিপিপি লোন অ্যাপ্লাই করে থাকেন তাইলে আপনারা এই ক্রেডিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। বাট লাস্ট ইয়ার আপনাদের বাইডেন যে এই বিলটা পাস করেছিল ওইখানে বলা হয়েছিল যে আপনারা যদি পিপিপি অ্যাপ্লাই করেও থাকেন স্টিল কিন্তু আপনারা এই ক্রেডিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু পিপিপি লোনের পয়সা আর এই ক্রেডিটের পয়সা একসাথে এক জিনিসে ইউজ করতে পারবেন না। তার মানে হলে কি আপনার ওই যে এমপ্লয়িকে বললাম, আপনি যে এমপ্লয়িকে দিয়েছেন $15,000, এখন পিপিপি থেকে আপনি যদি ওকে অলরেডি 15,000 দিয়ে দিয়েছেন, আর তার মানে ইআরসির জন্য আপনি ওর কোনো কিছু পাবেন না। সো এখানে আরও কিছু ট্রিক্স আছে যেখানে আপনার ক্রেডিটগুলো বাড়াইতে পারেন। আচ্ছা, এই বাড়ানোর আগে আপনার কথা প্রসঙ্গে একটা প্রশ্ন মনে আসলো। আপনি বললেন যে একজন কর্মচারীকে 4টা কোয়ার্টারে ভাগ করে দিয়েছেন, যে প্রথম কোয়ার্টারে 5,000, যেটা 26,000 বললেন, সেকেন্ড কোয়ার্টারে 7,000, থার্ড কোয়ার্টারে 7,000, লাস্ট 7,000 গুলো 2021, বাট 5,000টা হলে পুরো 2020 পুরো হোল ইয়ার। তাহলে একজন কর্মচারীকে যদি ওই কর্মচারী একটা কোয়ার্টার নেওয়ার পরে যে প্রতিষ্ঠানে কাজ করেছিল যদি সেখানে কাজ না করে অন্য কোথাও চলে যায়, তাহলে তার ক্ষেত্রে কি হবে? দ্যাট ডাজন্ট ম্যাটার। এটা আপনার বেসিক্যালি আপনার কোম্পানির, ইট ক্যান হ্যাপেন, ইটস ফাইন। আপনার কোম্পানির প্রত্যেক কোয়ার্টারে দেখবেন আপনার এমপ্লয়ি কতজন এবং ওই এমপ্লয়িকে আপনারা কত টাকা দিছেন, রাইট? দ্যাটস অল, দ্যাটস দ্য সিম্পল ক্যালকুলেশন। এখন ওই এমপ্লয়ি যদি এখন পরের কোয়ার্টারে না থাকে, নট আ প্রবলেম, ইটস ওকে, নট আ বিগ ডিল। আচ্ছা, এটা আপনার পার এমপ্লয়ি ক্যালকুলেশনটা। আর আরেকটা জিনিস, ওনাররা যারা আছেন এবং 50% ওর মোর যারা ওনার আছেন এবং আপনার ওনাদের ফ্যামিলির এইরা যদি এই W2-তে থেকে থাকেন, আপনারা কিন্তু ওই ক্রেডিটটা পাবেন না। তার মানে আপনার যদি 5 জন এমপ্লয়ি থাকে এবং 5 জনের মধ্যে আপনারা হাজব্যান্ড ওয়াইফ 2 জন এবং বাকি 3 জন হলে রেগুলার আনরিলেটেড এমপ্লয়ি, তখন আপনার হাজব্যান্ড ওয়াইফ আপনারা যারা আছেন ওইটাতে আপনারা পাবেন না, বাকি এক্স্যাক্টলি বাকি 3 জনের জন্য আপনারা পাবেন, এলিজিবল হবে। এটাই তাহলে এই যে এখন যে বন্ধ রাখছে, এটা এই বন্ধ থাকা অবস্থায় কি কেউ আবেদন করতে পারবে? হ্যাঁ, এখন বন্ধ থাকা, এখন এই আবেদনটা কিরকম করা হয়? আবেদনটা করা হয় বেসিক্যালি আপনাদের পেরোল ফর্মগুলো যেটা ফাইলিং করা হয়েছে ওইটা অ্যামেন্ডমেন্ট করে কারেকশন করে পাঠানো হয়। কারণ আপনার বেসিক্যালি এই ক্রেডিটটা কিন্তু এই ক্লেম করা হইতো ওই তখনের পেরোল ফাইল করার সময়, কিন্তু তখনের রুল যেহেতু ডিফারেন্ট ছিল তখন ওই রুলটা অ্যাপ্লাই করা যায় নাই, এই কারণে আপনারা এটা অ্যামেন্ডমেন্ট করতেছেন। সো ইয়েস, আপনারা আইআরএস যদি এখনো প্রসেস নাও করে থাকে, ইটস স্টিল ফাইন, আপনারা ফাইল করতে পারেন, not a big deal. এটা শুধু my understanding is IRS বলছে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত ওরা লিস্ট কোনো কিছু প্রসেস করবে না। ওরা প্রিভিয়াস যেগুলো হাতে আসে ওইটা আরো কেয়ারফুলি দেখবে এবং at some point জানুয়ারিতে 1 তারিখ হোক অথবা ফেব্রুয়ারির 2 তারিখ, doesn't matter, they're going to continue to file, continue to process. আমি একটা আপনাকে ডেডলাইন দিয়ে থাকি, সাজেশন দিয়ে থাকি, যে এই ক্রেডিট ওইটা স্থগিত থাকুক না থাকুক আপনারা অ্যানালাইজ করে দেখেন যে আপনারা এলিজিবল কিনা না, এবং এলিজিবল থাকলে আপনারা কন্টিনিউ টু অ্যাপ্লাই। তো এটা সম্পর্কে কি আর মানে যদি যেটা আমরা বললাম যে বিষয়গুলো নিয়ে, যে দুটো যে প্রশ্ন করেছিলাম, যে ওই যে থার্ড পার্টির কথা বললাম বা ভেন্ডার, বিভিন্ন রকম ভেন্ডার যারা আছে তারা যদি এরকমভাবে আমাকে প্রলুব্ধ করে থাকে এবং যদি সেটা ন্যায়সঙ্গত না হয়, তার কনসিকুয়েন্সটা কি হতে পারে? এখন কনসিকুয়েন্স এখন ডিপেন্ড করবে, রাইট? অবভিয়াসলি আপনাদের পয়সা ফেরত দেওয়া। সো রাইট নাও ওরা আই বিলিভ 250টা অ্যাপ্লিকেশন ওরা এই ইনভেস্টিগেশন করছে, রাইট? অডিট করা ইনভেস্টিগেশন টু রাইট, ইনভেস্টিগেশন করছে এবং 252-তে দেখা গেছে যে 15 জন এই কনভিক্টেড হয়েছেন এবং 15 জনের মধ্যে আই থিঙ্ক 6 of them got sentenced, right, whatever the case it is. এখন প্রবলেমটা হয়েছে যে অনেকে যখন অ্যাপ্লাই করছেন আপনারা ঠিকমতো রুলটা বুঝেন নাই এবং আপনারা রিলাই করছেন যে কোম্পানিটা ইআরসি অ্যাপ্লাই করেছে আপনাদের জন্য, রাইট? সো দিস ইজ ওয়াই দ্য বার্ডেন ইজ অলদো ইটস অন ইউ, বাট আপনাদের দোষ আসলে অত না, বিকজ কেউ যদি আপনাকে ফোর্স করে এক্সপ্লেইন করে বুঝাই ফেলছে, দ্যাটস নট মাচ ইউ ক্যান ডু, রাইট? ফর এক্সাম্পল, আমি একজন নন বাঙালি, বাই দ্য ওয়ে, ওয়ান অফ দ্য ক্লায়েন্ট কেম আপ, আমার ক্লায়েন্ট না, আরেকজন বাইরের ক্লায়েন্ট, যে ওনার একটা আইআরএস এর অডিট হয়েছে, উনি কোনো এমপ্লয়ি নাই, বাট উনি $250,000 পেয়ে গেছেন ইআরসি ক্রেডিটে। আই ওয়াজ প্রিটি সারপ্রাইজ মাইসেলফ, কারণ এত ক্রেডিট যে ইস্যু করে ফেলছে, রাইট? তার মধ্যে আপনার ওই যে ইস্যু করছে ও 30% অলরেডি নিয়ে গেছে। আচ্ছা, সো নাও আইআরএস অবভিয়াসলি এটা রিভিউ করে দেখছে যে এটা ফ্রজুলেন্ট রিটার্ন, কারণ ওনার কোনো এমপ্লয়ি নাই, রাইট?
এখন অবভিয়াসলি উনার সিচুয়েশন যেটা হচ্ছে যে উনার এই পয়সাটা ফেরত দেওয়া লাগতেছে উইথ পেনাল্টি অ্যান্ড ইন্টারেস্ট, বাট ওরা কিছু পেনাল্টি রিডিউস করছে আমাদের এটা ফাইটিংয়ের মাধ্যমে, বাট উনার কিন্তু পুরো পয়সাটা স্টিল দেওয়া লাগতেছে। তাহলে সেক্ষেত্রে যে 30% যে লস গুলো, দ্যাটস দ্য মানি দ্যাটস কামিং আউট অফ ইউর পকেট, দ্যাটস নট মাচ ইউ ক্যান ডু দ্যাট, রাইট? সো এটাও তাকে ফেরত দিতে হচ্ছে, ওটা সহ দেওয়া লাগবে, এক্স্যাক্টলি, ইয়া। সো এখন নাও আমার সাজেশন যেটা হলে এখন আপনারা যদি ক্রেডিট পেয়ে থাকেন, ইটস ওকে, ডু নাথিং, নট এ বিগ ডিল, আনলেস ইউ রিয়েলি নো দ্যাট আপনার আসলে পাওয়ার কথা না, আপনার কোনো এমপ্লয়ি নাই 10-15 জন ক্রেডিট নিয়ে, ইউ নো, দ্যাটস হোল ডিফারেন্ট, ইউ শুড ডেফিনেটলি কনসাল্ট উইথ সামবডি অ্যান্ড পে দ্য মানি ব্যাক। বাট আপনাদের যদি আসলে এমপ্লয়ি থেকে থাকে, দেন শিওর আপনারা শুধু বুঝেন যে আসলে ক্রেডিটটা পাওয়ার কথা ছিল কিনা না, দেন ইউ নো, দেন সবকিছু যেন স্বচ্ছ থাকে, স্বচ্ছতার মধ্যে যদি আয় এগোনো যায় তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা শুধু নেই। আপনাদের যাতে কোনো সারপ্রাইজ অ্যাটাক না আসে, that's all it is, just understand the situation and see what happens. অনেক ধন্যবাদ জনাব আব্দুল চৌধুরী বিষয়টি পুরোপুরিভাবে ব্যাখ্যা করার জন্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।